প্রতিদিন আমরা যেসব খবর আমাদের পত্রিকাতে ছাপি তার মাঝে কিছু খবর চাপা পড়ে যায়, যে খবরগুলো হয়তো কারো আগ্রহের কোনো কারণই নেই, কিন্তু আমরা সচেতন সতর্ক প্রতিটি মানুষের প্রতি, প্রতিটি মানুষের সুখ দুঃখের খবর আমরা তুলে ধরতে চাই। আর এ লক্ষ্যেই দৈনিক রূপালী বাংলাদেশের যে অনুসন্ধানী সেল করা হয়েছে সেই সেলের রয়েছে বিশেষ যত্ন। আজ আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব যে বিষয়টি জানার পর আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। কি করে মানুষের মানবতা এত নিচে নামতে পারে? বিষয়টি বলছি না, চলুন সরেজমিনে আমাদের সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘটনাটি। আর এই পুরো অনুসন্ধানে আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম, আর মাঠ পর্যায়ে কাজ করেছেন মনির এবং আশিক। 9 নভেম্বর 2025, ঘটনাস্থল আফতাবনগর 8 নম্বর সেক্টরের বড়ইতলা। জীবিত এক নারীর শরীর থেকে খুবলে খুবলে মাংস ছিঁড়ে খাচ্ছে একদল শেয়াল কুকুর গোত্রের প্রাণী। স্থানীয়রা ঘটনাটি টের পাওয়ার আগেই এমন গায়ে কাঁটা দেয়া ঘটনার শিকার হন 85 বছর বয়সী সেতারা বেগম। রাত্রে আমি লাশটা রেখে সারা রাত পয়সা থাকি কাঁদতে কাঁদতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। সেতারার ছেলে বাবলু দৈনিক রূপালী বাংলাদেশের অনুসন্ধানী সেল RBIC-তে এসে দাবি করেন, পাগলপ্রায় হয়ে রাজধানীর বাড্ডার বাঁশতলা এলাকা পরিচিত জনের বাড়ি, আশপাশের হাসপাতাল আর পুলিশ থানায় হন্যে হয়ে মাকে খুঁজেছেন, যিনি আগে থেকেই স্বাভাবিক চলাফেরায় অক্ষম। ঘটনার দিন বিকেল 3:30টার দিকে স্থানীয় এক প্রভাবশালীর ব্যক্তিগত গাড়ি ধাক্কা দিলে আহত হন তার মা। মারছে কেমনে জন গাড়ির ভিতরে কিন্তু উনি চলে গেছে, গাড়ি আঙ্গাইয়া পরে উনারে বাইর করছে। আমি আইছি আয়া দেখছি গাড়ির নিচে মহিলা হাসপাতালে নিবা লেগে গেছে। একটা মেয়ে ছিল গাড়িটা, মেয়েটা হাইটা গেছে গা। ড্রাইভার ডাইরেক্ট কইছে যে আমি একটু হাসপাতালে নিয়ে আহত সেতারাকে গাড়িতে তুলে হাসপাতালে নেওয়ার কথা বলেন গাড়ি চালক। তারপর মায়ের ক্ষতবিক্ষত মরদেহ পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করেন ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরের আফতাবনগর 8 নম্বর সেক্টরের বড়ইতলা এলাকা থেকে। আফতাবনগরের এম ব্লকের 3 নম্বর রোড, ঠিক এই স্থানেই পাওয়া গিয়েছিল সেতারা বেগমের লাশ। আসসালামু আলাইকুম। রাস্তার লোকে ডাকদা বলছে এই জায়গায় একটা মানুষ পড়ে রয়েছে। পরে আমি এই জায়গায় খালি দরজাটা ঘুষে একটু দেখি, দেখার পরে আমি আমার স্যারদের জানাই, স্যাররা সাথে সাথে পুলিশকে ফোন করে পুলিশকে পাঠাই দেয়। এইটুকুই আমি জানি। পুলিশ এসে পরে নিয়ে যায়। 3 জায়গায় ব্যান্ডেজ করা ছিল। শিয়াল আছে, প্রচুর শিয়াল। তারা বলেন, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় গাড়িটির মালিকের লোকজন। তার 2 সহযোগীকে দিয়ে সেতারা বেগমকে বাড্ডা এলাকার AMZ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য পাঠানোর কথা জানানো হয় স্থানীয়দের। ঘটনার সত্যতার খোঁজে AMZ হাসপাতালে হাজির হয় RBIC টিম। জানা যায়, নারীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সে সময়কার কর্তব্যরত চিকিৎসক। ওই যে বয়স্ক গাড়ি মারতেছে, পার্কিং হয় না, ওইখান থেকে ছোট একটা নেলো করে আমি ছিলাম ওইখানে দাঁড়ানো। গাড়ি এখানে রাখছে, ইমার্জেন্সি ক্ষেত্রে গেছে, ডাক্তারকে বললো এই ঘটনা, তো বললো যে তো উনি তখন নামায় নেই, ওনাকে গাড়িতে বসা ছিল, এই পেশেন্টটাকে গাড়ির সামনে বসা রাখছে। ওদের আমাদের ডাক্তার সাহেব বলছে যে এটা এখান তো চিকিৎসা সম্ভব না, ঢাকা মেডিকেল। এখান থেকে গিয়ে পরে শুনছি এই লাশ আফতাবনগর রেখে চলে গেছে। ওই গাড়িতে ওই ড্রাইভার একাই ছিল, আর হচ্ছে একটা হুন্ডা ছিল, ওই হুন্ডার মধ্যে একটা ছেলে ছিল ছোট, আর হচ্ছে ওই হুন্ডা ছিল, টোটাল 2 জন লোক। এরপর থেকেই আর সন্ধান মেলেনি সেতারার। এদিকে মায়ের দুর্ঘটনার সংবাদে বাড্ডায় ছুটে আসেন বাবলু। নয়ন নামে গাড়ির মালিক, ওনার ড্রাইভার নামটা ভুলে গেছি, ওই গাড়িতে চাপা দেয়। বিষয়টি যতটুকুন জানলেন, কেমন মনে হচ্ছে আপনাদের? একজন মানুষ, বয়স্ক নারী, পেট চালাতে যাকে ভিক্ষে করতে হয়, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
মানবতার উত্তম নজির। তারপরে কি ঘটছে সেটি এখন জানার বিষয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাবলু দ্রুত AMZ হাসপাতালে যান। আমাকে ফোন দেয় আমার বোন জামাই, বাবলু তোমার মা তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ইমগেট হসপিটালে যাও। আমি সাথে সাথে দৌড় দিয়ে আমার এক বন্ধুকে নিয়ে ইমগেট হসপিটালে যাই। সেখানে তাকে জানানো হয় সেতারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এরপর বাবলু পৌঁছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল চলে গেলাম। ঢাকা মেডিকেল যেয়ে কোথাও পাইতেছি না পাওয়াতে আমি সারাটা রাইড বইয়া আপনার পুরা ঢাকা মেডিকেলটা তছনছ করে ফেলি। প্রশ্ন ওঠে, তাহলে কোথায় আছেন সেতারা? মাকে খুঁজে না পেয়ে অবশেষে বাবলু দ্বারস্থ হন বাড্ডা থানা পুলিশের। জানতে পারেন আহত অবস্থায় আফতাবনগরের বড়ইতলার ৮ নম্বর সেক্টরের একটি নির্জন স্থানে তার মাকে ফেলে পালিয়ে গেছে। এমনি সময় বাবলু মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিয়ে জঙ্গলে ফালাই দিল, আমার খুব কষ্ট লাগতেছে, আমার জীবনটা বাইরে দিতেছে। এখানে এনে ফেলাচ্ছে মানুষের কাজ কাম কোন গার্জিয়ান খবর দিত, গার্জিয়ান খবর দিয়ে দিত লাস্টটা। তবে তার মায়ের মরদেহের বুক এবং স্পর্শকাতর কিছু স্থানে মিলল কিছু ক্ষতের চিহ্ন। এমনি অভিযোগ উল্লেখ করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে ঘুরে যায় প্রেক্ষাপট। মামলার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রভাবশালী সেই গাড়ির মালিকের কাছে পৌঁছে যায় তথ্য। হত্যা মামলা নয়, দায়ের হয় সাধারণ ডায়েরি। বাবুলের অভিযোগ প্রভাব খাটিয়ে সেই গাড়ি মালিক ম্যানেজের ব্যবস্থা নিয়েছিলেন থানা। আমার মামলা তদন্তকারী অফিসার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা গাড়ি এবং গাড়ির চালককে আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। এপার্টমেন্ট ওফার যাইতে লইছে আর গাড়ি ওই জন্য কমিতে না এসে ঘুরান দিছে, সেটা নিচে পড়িয়া এই জারে করে গেছে ব্যাগ। ভাবা যায় এই দৃশ্যটি। শিয়াল কুকুরে একজন মানুষকে খোদ রাজধানীর বুকে কুরে কুরে খাচ্ছে, তাকে উদ্ধার করছে পুলিশ। সেখান থেকে সন্তানরা যারা পাগল হয়ে ঘুরছিলেন হাসপাতালের দ্বারে দ্বারে, তারা জানতে পারলেন তাদের মায়ের এই পরিণতি। মেনে নেওয়া যায় তথ্য। এখানে গল্প শেষ নেই, গল্পের শেষ আরো খানিকটা বাদে। চলুন এবার সেটি জানার পালা। পরের দিন সকাল, সেতারা বেগমের মরদেহ জানাজার জন্য নেওয়া হয় বাঁশতলা মসজিদে। বাবুলের অভিযোগ সে সময় সেই প্রভাবশালী লোকজন চড়াও হয় বাবুলের উপর। আমি ওখানে জানাজার দিয়ে আমি দেশের বাড়িতে নিয়ে যাব। ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে ওদের যার গাড়িতে অ্যাক্সিডেন্ট গেছে ওনাদের কিছু লোকজন ওখানে আসছিল। আসার পর আমার ওখানে দেখা, তুই লাশ এখানে নিয়ে আসছিস কেন বলে আমাকে মায়ের ধরে আন্দা গন্দা 4-5 জনে মিলে আমার যেমন খুশি এমনি মারছে। মারার পর আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাইরে, আমার শার্ট পুরো বেরিয়ে গেছে এখান থেকে। তবে সেই প্রভাবশালীর প্রভাবের কারণে কেউ পাশে দাঁড়ায়নি তার। উল্টো অভিযোগ উঠেছে তারই বিরুদ্ধে মাকে দেখভাল না করার। বাবলুল নাকি কেড়ে নিতেন মায়ের সব টাকা পয়সা। না সরি, ওনার ছেলে তো ওনারা এনে মসজিদের সামনে রেখে গেছে না, মেয়া ভিক্ষা করে টাকা দিব, উনি টাকা পাবে খাইবো। আবার ওনার ছেলে কিছু কেস করে। নিজের আম্মা হলে কি করতেন? তাকে দেখাশোনা দরকার না আপনার? কিচ্ছু দেখাশোনা করতেন না। পরিস্থিতি খারাপ হয়, জানা যত দূরের কথা। অসহায় পরিবারটি মরদেহ নিয়ে সোজা চলে যান পটুয়াখালী জেলার নিজ গ্রামে। এদিকে MZ হাসপাতাল থেকে প্রমাণ হিসেবে ফুটেজ সংগ্রহের দাবি করেন বাড্ডা থানা পুলিশ। তবে আবারও সক্রিয় সেই প্রভাবশালী ব্যক্তিটির অনুচরেরা। বাবুলের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিটির নাম নয়ন। কে এই প্রভাবশালী জানতে এবার RBICর অনুসন্ধান সেই প্রভাবশালীর নিজ এলাকায়। আগেই জানা ছিল পুরো নাম মেজবাউদ্দিন নয়ন। হ্যাঁ এই নামই। কি নাম? হ্যাঁ এইটাই যে বলছি। মেজবা নয়ন ভাই এই বাড়ির মালিক তো। 3 তলা তো আসিন আগে মনে ওখানে হেড থাকে নাকি ভাড়া দেওয়া ওইটা আমি জানি। আপনি একটা গার্ড, আপনি কি কিছুই জানেন? আপনার বাড়ি এলাকায় তা আমি তো জানতাম।
থাকে কোথায়? কইলাম না থাকে গ্রামের বাড়ি। উনি? হ্যাঁ। কিন্তু উনি তো আমাদেরকে বললো এখানে থাকে। তো এখানে থাকে তাহলে থাকলে হতো, আমি তো জানি না এখানে নাই। নাইনের সাথে যদি কয়ে থাকে তাহলে দেখেন। নভেম্বরের 9 তারিখে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেতারা বেগম নামে একজন মহিলা। আমি কিছুই জানি না ব্যাপারে। তার বিষয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না, কারণ তার প্রভাবশালী আত্মীয়রা নিয়ন্ত্রণ করেন পুরো এলাকা। তবে পরিচয় গোপন রাখার শর্তে বেরিয়ে আসতে শুরু করে নয়নের আদ্যপন্ত। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার ফুফাতো ভাই নয়ন, তার গাড়ির সাথে যে একটা অ্যাক্সিডেন্ট হলো সিতারা বেগম, যে এই ঘটনাটা আপনি জানেন মনে হয় একটু? এটা তো একটু কথাবার্তা জানতে জরুরি। মানে জীবিত মানুষ কিভাবে মারা গেল, তো এই বিষয়ে আপনাদের আমাদের কাছে ভিডিও আছে, লাশ তো পুলিশ উদ্ধার করছে। আপনি কি জানান হাসপাতাল নিতে গেলাম, আপনি আমাকে কেন আপনি রং ইনফরমেশন নিয়ে সাংবাদিকতা করেন কি করেন? নয়ন নামে এক ভদ্রলোক, ওনার বাসা দক্ষিণপাটা আলোচনা স্কুলের সামনে। ওনার গাড়ি, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পরে ওনার পাটা দুইটা ভাঙা দেয়। ভাঙা দেওয়ার পরে এলাকার লোকজন ধরে ওরে গাড়ি তুলে দিছে হাসপাতাল নেওয়ার জন্য। যে একটা জলজন্ত সুস্থ মানুষ, তাকে জঙ্গলে পাওয়া গেছে, মানুষ কেন এত অমানবিক হয়, এটা আসলে অবাক। আমি এখন কি করব, কার কাছে যাব, কি করলাম এই বিচারটা আমার মারলে বিচারটা আমি পাবো? কান্না জড়ানো কণ্ঠে তার প্রশ্ন, আমরা গরিব বলে কি বিচার পাবো না? তবে ঘটনা যাই হোক না কেন, সেতারা শিকার হয়েছেন হত্যার, আর এই হত্যার দায় এড়াতে পারে না মেজবাউদ্দিন নয়ন। প্রথমে দুর্ঘটনা ও পরে লাশ গুমের চেষ্টা। কিভাবে অভিযোগ খণ্ডনে মুঠোফোনে যোগাযোগ করলে প্রথমে অজুহাত দেন মিটিং এর। কল ব্যাক করবো, আমি একটু মিটিং এ, তো একটু পরে কথা বলবো। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। পরে আবারও চেষ্টা চলে যোগাযোগের। তখন ইগনোর করেন আরবিআইসি টিমের কল ও ভয়েস মেসেজ এবং টেক্সট মেসেজও। কি করছে পুলিশ, কেন ধরা পড়ছে না? প্রকাশ্যে ঘুরে বেড়ানো, লেবাস পাল্টানো নয়ন। গল্পটা এ পর্যন্ত ঠিকঠাকই চলছিল, তবে আবারও ঘুরে গেল অনুসন্ধানের মোড়। জানা গেল এই গাড়ির প্রকৃত মালিক ফ্যাসিস্টের অনুসারী। নয়ন এই গাড়িটি কিনেছিল তার স্ত্রীর নামে। অভিযোগের সত্যতা খুঁজতে গাড়ির এর আগের মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে টিম আরবিআইসি। আমি গাড়ি বিক্রি করেছি অগস্ট মাসে, অগস্ট আরো আগে বিক্রি করেছি মেজবা নামের এক ভদ্রলোকের কাছে। আপনার কাছে কাগজটা আছে? হ্যাঁ আছে আছে, ঠিক আছে পাঠাচ্ছি, আপনি একটু পাঠাতেন আমাকে, আমি পাঠাচ্ছি। কে এই মেজবাউদ্দিন নয়ন? জানার চেষ্টা করতে গেলে জানা যায় এক সময় ছিলেন মুরগি ব্যবসায়ী। সেখান থেকেই শত শত কোটি টাকার মালিক বনে যান। আর নিজের পরিচয় আড়াল করতে ফ্যাসিস্টের অনুসারী নয়ন সম্প্রতি যোগ দিয়েছেন একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিতে। অবহেলিত এই নারী কোনো মতে খেয়ে পড়ে বাঁচছিলেন ভিক্ষা করে। সেই নারীর কাছ থেকে তার জীবনের বাঁচার যে আলো, সেটিও তারা কেড়ে নিয়েছে। শেষমেশ শেয়াল কুকুরের খাবার হওয়ার উপক্রম হয়েছিল এই নারী। এমন সমাজ আমরা চাই না, সত্যি চাই না। রূপালী বাংলাদেশের পক্ষ থেকে আজকের মতো আমি মাসুল ইসলাম নিচ্ছি বিদায়। আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে। এ ধরনের অবহেলিত মানুষ যারা, যাদের মৃত্যু নিয়ে কেউ কোনো কথা বলে না, যাদের অধিকার যখন হরণ হয় সেটি নিয়ে কেউ কথা বলে না, সেখানে এই রূপালী বাংলাদেশের অনুসন্ধানী টিম আরবিআইসি থাকবে আপনাদের পাশে। সে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।